बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা গতদিন একটা সাবহেডিং শেষ করছি, যেটা ছিল রিসার্চ অন এন্ডোরফিনস অ্যান্ড সেলফ ডিলিউশন। এটা শেষ করছি আমরা গতদিন। আজকে যে অংশটা পড়বো এটার সাবহেডিং হচ্ছে দ্য হার্টবিট রিদমস অ্যান্ড দ্য মিউজিক্যাল রিদমস। রিদম হচ্ছে একটা ফিজিক্যাল ফোর্স বলতেছেন উনি, এক্সপ্লেন করার জন্য বলতেছেন, যেটা এক্সিস্ট ইন নেচার, যেটা নেচারে এক্সিস্ট করে বা নেচারের ভিতরে আছে, অনেক কিছুতেই আছে। এই রিদমের আরেকটু সায়েন্টিফিক হয়তো আমরা বলতে পারি যে ফ্রিকোয়েন্সির একটা সেন্স বলতে পারি, যে আমাদের চারিপাশে যত জিনিস আছে সেগুলাকে যদি ধরেন, কথার কথা একটা আমরা টিউনিং ফর্কের কথা জানি, যে একটা টিউনিং ফর্ক যখন আমরা কিছুতে করি, প্রত্যেকটা একটা কিছুতে যদি স্ট্রাইক করি তাহলে কি হয়, তার একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি থাকে, সেই ফ্রিকোয়েন্সিতে সে নড়তে থাকে। এটা একটা সেন্স বোঝানোর জন্য জাস্ট বললাম আর কি। তো আমরা ফ্রিকোয়েন্সিতে একটা সায়েন্টিফিক কথা বা একটা ফিজিক্সের কথা, এখানে আমরা যেটা বলি যে রিদম বলি আমরা, মানে তাল যেটাকে বলি আর কি। এটা নেচারের ভিতরে আপনি ওইভাবে দেখতে পারেন, ফ্রিকোয়েন্সিটাকেও দেখতে পারেন যে এক ধরনের ডেফিনেট তাল, মানে কি, মানে ডেফিনেট সময়ের ভিতরে এতবার একটা ছন্দ থাকে বা একটা থাকে, সেই ধরনের ব্যাপার রিদমটা আর কি। আর ফ্রিকোয়েন্সিটাও আর সেই ধরনের ব্যাপার, কারণ এটা সায়েন্টিফিক একটা টার্ম আর কি। তো প্রত্যেকটি জিনিসের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে, মানে যে কোনো জিনিস তাকে যদি কেউ স্ট্রাইক করে বা সে যদি যে কোনো একটা টিউনিং ফর্ক দিয়ে আমি উদাহরণ দিলাম, কিন্তু ধরেন যে কোনো একটা বস্তু বা বস্তুর সামগ্রী বা একটা মেকানিজম, তার একটা থাকে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকে বা ন্যাচারাল একটা থাকে, মানে সেটাও একটা চিন্তার ব্যাপার বা সেটাও একটা ধর্তব্যের ব্যাপার আর কি। আসবে, আমরা পরে বলবো কেন এটা ধর্তব্যের ব্যাপার। যাই হোক, উনি বলতেছেন rhythm is a physical force that exists in nature, in the beating of our hearts, our walking, our breathing. For example, আমাদের হার্টটা একটা একটা ওই যে ফ্রিকোয়েন্সি আছে, যেটা সায়েন্সের ভাষায় বললে ফ্রিকোয়েন্সি, ওইভাবে পাম্প করে বা ওইভাবে দুক 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 আওয়াজ করে। ফ্রিকোয়েন্সি বললাম কি, জাস্ট পার পার ইউনিট অফ টাইমে কতবার করতেছে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি না। ফ্রিকোয়েন্সি এমনিতে আমরা কি বলি, হার্টস বলি না। পার সেকেন্ডে কতবার করলো, এটা সেকেন্ড হইতে পারে, এটা মিনিট হইতে পারে, আপনি যেভাবে এক্সপ্রেস করবেন এটা কোনো নেই, মানে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু আপনাকে বলে দিতে হবে যে আপনি কিভাবে এক্সপ্রেস করলেন জিনিসটা। সাধারণত সেকেন্ডে কতবার, সেটা নিয়ে আমরা করি, ফ্রিকোয়েন্সি বলি। তো এখানে বলতেছেন যে আমাদের হার্ট বিটের একটা আছে, রিদম আছে, এত টাইমস পার মিনিট ধরেন। আমাদের হার্টার একটা রিদম আছে, আমাদের ব্রিদিং এর, শ্বাস প্রশ্বাসের একটা আছে, কতবার আমরা শ্বাস নেই আর ছাড়ি, ফর এক্সাম্পল উনি বলতেছেন। একইভাবে এগুলা মানে অনেক অনেক দৈনন্দিন জীবনে দেখবেন, ফর এক্সাম্পল আর্মিরা যখন মার্চ করে, স্লো মার্চ, কুইক মার্চ, ডাবল মার্চ, র্যাপিড মার্চ, 4 ধরনের জিনিস আছে। আরো আরো থাকতে পারে, মানে 4 ধরনের খুব কমন জিনিস আছে। স্লো মার্চ হচ্ছে যখন গার্ড অফ অনার দেয়, সেটা এক্স্যাক্টলি কয়টা স্টেপ পার মিনিট নিবে সেটা করা থাকে। কুইক মার্চ হচ্ছে সম্ভবত 120 স্টেপ পার মিনিট। তো এরপরে র্যাপিড মার্চ আছে বা আরো আছে। সো আপনি খেয়াল করলে দেখবেন যে অল অ্যারাউন্ড আমাদের চারিদিকে কিন্তু অনেক ধরনের রিদম আছে, যেটা আমরা
নেচারেও আছে, আমাদের শরীরে আছে, আমাদের আশপাশের কর্মকাণ্ডে আছে, আমরা রিয়েলাইজ করি বা না করি। Our bodies readily respond to strong external rhythmic stimuli, stimuluses plural, stimuli, from drums, pulsating beats, hypnotic lighting effects, and the like. আমাদের শরীর বা আমাদের সেন্সরি সিস্টেম, যা দিয়ে আমরা সেন্স করি, চোখ, কান, সব readily respond to strong external rhythmic stimuli. এক্সটার্নাল, বাইরের, রিদমিক মানে এরকম তাল আলা যেগুলাই, স্টিমুলি হচ্ছে স্টিমুলাসেরই, যেগুলা উত্তেজক বলেন অথবা উদ্রেককারী বলেন, মানে যেগুলা আপনাকে ইনফ্লুয়েন্স করে। ফ্রম ড্রামস, ড্রাম হইলে, পালসেটিং বিটস অথবা অন্য কিছুর হইলেও, ড্রামের পরেই আমি মনে করি বাস গিটার যেটাকে বলে সেটার এফেক্টটা খুব বেশি, অলমোস্ট ড্রামের মতো। অনেকে ড্রাম এবং ওইটাকে করতে পারে। এক সেকেন্ড, আমি একটু জাস্ট, যদি কম শোনেন আমি ঠিক করে দিচ্ছি। আপনার বাস গিটার যেটা অনেকে ড্রামার ওটা আলাদা করতে পারে না, ওটার ইটা খুব অনেক সময় খুব ধুক ধুপ একটা শব্দ হয় আর কি। পালসেটিং বিটস, হিপনোটিক লাইটিং এফেক্টস, অনেক সময় লাইটিং এফেক্ট থেকে, এই জন্য যেমন ধরেন, এখন অবশ্য সেগুলো আছে কিনা আমি জানি না, একটা ওই যে 70s 80s 90s এর ডিস্কোথেক বা যেখানে ওখানে লাইটটা একটা বড় ব্যাপার ছিল, এবং ওই লাইটটা যে শুধু লাইট তা না, অনেক সময় আপনার নিভা জ্বলা একটা লাইট থাকতো, অনেক ফ্ল্যাশ লাইটের মতো একটা জিনিস নিত্য জ্বলতো, অথবা আপনার লেজার টাইপের লাইট, এগুলো তারা ইউজ করে বিকজ এগুলোর একটা হিপনোটিক এফেক্ট থাকে মানুষের উপরে, এবং এগুলো রিদমিক হইতো। অনেক সময় আপনার হয়তো একটা গানের যে রিদম, তার সাথে ওইটাকে এক করে দেওয়া হইতো, যে ওই রিদমের সাথে জ্বলবে নিভবে, এটা সাংঘাতিক এফেক্ট মানুষের চিত্তের উপরে। It is little wonder that the most soothing music usually beats at about 70 to 80 tones per minute. সবচেয়ে ইজিলি যেটা মানুষ নিতে পারে, অথবা মানুষের সাথে মানুষের ফ্রেন্ডলি যদি আমি বলি, মানে কতগুলো জিনিস হয়তো মানুষ রিয়েক্ট করবে। আপনি দেখবেন যে কোনো একজন মানুষ হয়তো সে এখনকার যে ধুপ 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 মিউজিক আছে এটাতে রিয়েক্ট করে। তো অনেক মানুষই দেখবেন মানে ধুপ 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 ওই চ্যাংড়া ছেলেপেলেরা যেসব মিউজিক শোনে আজকাল গাড়িতে, সেগুলো পছন্দ করে না, কিন্তু সে হয়তো খেয়াল বা ওই রাগ ভিত্তিক পছন্দ করে। আবার অনেক মানুষ দেখবেন ওই রাগ ভিত্তিক ওটা পছন্দ করে না, কিন্তু এই ধুপ 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 এটা পছন্দ করে। আর এরা বলতেছে কি সুদিং বলতেছে, মানে মোস্ট অফ দ্য পিপল এটাকে মাইন্ড করে না, বা এটাকে ইজি ফিল করে, এটা এই 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 ইসে হইলে 70 to 80 টোনস পার মিনিট, অর্থাৎ এই বিটটা যেখানে থাকে 70 থেকে 80টা থাকবে পার মিনিট, এক মিনিটে, which resembles the natural rhythm of the heartbeat অথবা of a heartbeat. হার্টবিটের যে ন্যাচারাল রিদম, এটার সাথে কাছাকাছি হয় যেটা। The defining characteristics of jazz, জ্যাজের মানে আমরা আগের দিন বলছি, জ্যাজ কথাটা একদম আক্ষরিক অর্থে ইংরেজি 4 লেটার ওয়ার্ড, যেটা যৌন সংসর্গকে রিপ্রেজেন্ট করতে বলা হয় আর কি, স্ল্যাং হিসাবে বলা হয়, সেটা একদম মিনিংটা হচ্ছে এটা আর কি জ্যাজের। আমি নিজে পড়ছি এটা, মানে শোনা কথা না, আমি নিজে পড়ছি জ্যাজ মিউজিক নিয়ে একটা এসে, জ্যাজের মানে কি, JAZZ। এটা কাল্লুরা, সাধারণত কাল্লুদের সম্পত্তিটা বলতে পারেন, মানে আমেরিকাতে কাল্লুরা এটাতে নিউ অরলিন্স এবং নিউ ইয়র্কের হার্লেম, এই সমস্ত জায়গাগুলা জ্যাজ মিউজিকের মানে সূতিকাগার বলা যায়। তো the defining characteristic of jazz is its pulsating rhythm. একটা রিদম থাকে, পালসেটিং, পালস মানে নাড়ি যেই আমরা বলি না ওই ধরনের, মানে পালসেটিং রিদম, কিন্তু তার সাথে একটা ধাক্কা আছে, তাই না? ধাক্কার ব্যাপারটা থাকবে পালসে, মানে একেবারে রিদম না, মানে শোনাই যায় না, অথবা যার কোনো এফেক্ট কানের উপর বা এসে থাকবে না, সেরকম না। পালসেটিং কথাটা
আর কোনো ভালো বাংলা আছে? আচ্ছা। অ্যান্ড আমার ওয়াইফকে জিজ্ঞেস করতেছিলাম যে আর কোনো ভালো বাংলা আছে কিনা। পালস তো আমরা এমনি বুঝি না, নারীর ইগুটা বুঝি না, যেটা যেটা যে এইটা আমরা ফিল করি, এবং এটা যেটা একটা ডেফিনেট সময় পরে পরে ফিল করি। And its drum beat resembles the heartbeat in that both involve beats of about 72 times per minute. এবং ড্রাম যে বাজায় তার সাথে সেটাতেও ওই হার্টবিটের কাছাকাছি বাজায়, যে অ্যাবাউট 72 টাইমস পার মিনিট এরকম বিটে তারা বাজায় আর কি। এটার আরো একটা সাইড আছে যেটা এখানে আলাপ হয় নাই, বা হবে কিনা আমি জানি না সামনে। সেটা হচ্ছে আপনার একটা জিনিস জানেন তো, রেজোনেন্স জানেন না? রেজোনেন্স একটা কথা জানেন না, যেই জন্য আমি প্রথমে ফ্রিকোয়েন্সির কথাটা বলছি এবং ন্যাচারাল ভাইব্রেশনের কথা বলছি। তো যখন এরকম দুইটা এই যদি মিলে যায়, ফ্রিকোয়েন্সিটা মিলে যায়, তখন একটা রেজোনেন্স তৈরি হয়, যেটা অনেক বেশি এফেক্ট এবং অনেক বেশি ক্ষতিকর বা অনেক বেশি ফিজিক্যাল এফেক্ট হইতে পারে যদি রেজোনেট করে। সেটা সেটা আরেকটা বিষয়, সেটা এখানে আসছে কিনা আমি জানি না। আমি কালকে যতটুকু পড়ছি তার ভিতরে আসে নাই আর কি, হোমওয়ার্ক করতে গিয়ে যেটুকু পড়ছি। বাট এটাই বোঝাতে চাইছেন হয়তো উনি এইভাবে। তারপরে বলতেছেন যে ইনটক্সিকেটিং রিদমস অফ মিউজিক, পিপল ক্যান বি পজেসড বাই মিউজিক। এই যে রিদমগুলো ইম্পর্টেন্ট। এটা যখন আপনার হার্ট বিটের সাথে মিলে যাচ্ছে বা হার্ট বিটের মাল্টিপল হচ্ছে, বা এই যে রেজোনেন্সের কথা যখন বলতেছি, এক্স্যাক্টলি মিলে যেতে হবে তা না, মানে কোথাও কোথাও মিললে হবে। নোড অ্যান্টিনোডের ব্যাপার যারা সায়েন্সে পড়াশোনা করছেন তারা জানেন। তো মাল্টিপল বা সাব মাল্টিপল হইলেও কিন্তু একটা বিপদের ব্যাপার থাকে, বা একটা এনহ্যান্সমেন্টের ব্যাপার থাকে। তো বলতেছেন যে ইনটক্সিকেটিং রিদমস অফ মিউজিক, পিপল ক্যান বি পজেসড, মানে ঠিক জিনে ধরলে ভূতে ধরলে যেরকম মানুষ পজেসড হয়, ট্রান্স যেটাকে বলে, ট্রান্সে চলে যায়, মানে মোহাবিষ্ট হয়, মোহগ্রস্ত হয়ে যায়, দুনিয়াদারি খেয়াল থাকে না। ফানাবিল্লা বলেন একটা কথা সুফিরা, মানে ওটা বোঝাইতে বলে, মানে এই জিনিসটা বোঝাইতে বলে, ইউফোরিক একটা ব্যাপার হয়, মানে সে আর নিজের সেলফে থাকে না। আপনারা দেখছেন না ভিডিও, ওই যে এক পীরের মুরিদরা ডিগবাজি খাচ্ছে স্টেজের উপরে জিকির করতে করতে, আর কেউ আবার বাঁশের বাঁশের পোল বেয়ে উপরে উঠে যাচ্ছে। তো এরকম ব্যাপার আর কি, যে সে আর নিজের সেলফে নাই, সকল জিকির করতে করতে। এগুলো জিকির ইসলামে কোনো দলিল নাই। and surrender themselves to the music in the process, এবং নিজেদেরকে সমর্পিত করে ওই মিউজিকের ভিতরে, তখন আর সে নিজের সেলফে থাকে না। তার কোনো কন্ট্রোল থাকে না নিজের উপরে। প্রাইমারিলি সে মিউজিকের আপনার যান্ত্রিক দিকটার কাছে সারেন্ডার করে, যান্ত্রিক শব্দের কাছে। তারপরে কিন্তু সেই মিউজিকের সাথে যখন গান থাকবে, মানে মিউজিক বলতে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা মিউজিকের বাদ্যযন্ত্রের সাথে যখন গান থাকবে, সে যখন ওই ডেলিউশনে চলে যাবে বা ওই রকম স্টেটে চলে যাবে, ট্রান্স যেটাকে আমরা বলি, তখন সে কিন্তু ওই ওই অবস্থায় কিন্তু সে সেই কথাটার কাছে সারেন্ডার করবে। সেই কথাটাও তার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হবে, শুধু গ্রহণযোগ্য না, অবশ্য করণীয়, অবশ্য পালনীয় বলে মনে হবে, বা সেই কথাটা তার মর্মে পোষবে আর কি, বা তার ব্রেনের ভিতরে ইমপ্ল্যান্টেড হবে আর কি। মিউজিক ক্যান হিপনোটাইজ পিপল। হিপনোটাইজ হিপনোটাইজ কথাটার সাথে ঘুমের একটা সম্পর্ক আছে, কিন্তু এটার অনেক ওয়াইডার মিনিং। যে যখন কাউকে হিপনোটাইজ করা হয়, এক ধরনের ঘুম পাড়ায় দেওয়া হয়, ঘুম পাড়ায় দিয়ে তাকে কি করা হয়, মানে মিনিংটা আমি বলতেছি, ঘুম পাড়ায় দিয়ে কি করা হয়, তার কন্ট্রোল নিয়ে নেওয়া হয়, এবং তখন তাকে যা বলা হবে ঘুমের ঘোরে অথবা অচেতন অবস্থায় বা অর্ধচেতন অবচেতন অবস্থায় সে সেটা পালন করবে, বা সেটাই করবে, সেটা সেই অর্ডারটা ক্যারি আউট করবে। সেই ভয়েসটা, যে ভয়েসটা তাকে হিপনোটাইজ করছে, সেই ভয়েসটা যা বলবে সেটা সে পালন করবে। এটা রাফলি আর কি হিপনোটাইজ বা হিপনোটিজমের কথা একটু বললাম। তো বলতেছেন মিউজিক ক্যান হিপনোটাইজ পিপল এন্ড হ্যান্স ক্যাপচার দেয়ার মাইন্ডস। ঠিক হিপনোটিজমে যেরকম যে হিপনোটাইজ করে, যাকে করে তার কন্ট্রোল নিয়ে নেয় সে হাতে,
তারপরে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বা যা করতে বলবে তা করবে, উইদাউট নোয়িং সেটা করতেছে বা এটার এফেক্ট কি। আর কোনো কিছু শুধু ওই কমান্ডের কাছেই সে আত্মসমর্পণ করে, আর কারো কিছু ই করে না বা শোনে না, বা কারো কোনো এফেক্ট থাকে না তার উপর, সেরকম ব্যাপার। The basic feature of hypnosis is repetition. Repetition, just as the main ingredient of music is repetition. একই জিনিস বারবার হওয়া, মানে ধরেন বিটটাও তো একটা রিপিটেশন, মানে একই বিটে যে বাজতেছে না, তালটা আসতেছে ঘুরে ঘুরে আসতেছে একই 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 তালে, মানে আপনি রিয়েলাইজ করেন আর না করেন গানের ভিতরে মিউজিকের পেছনে এই তালটা কাজ করতেছে। এবং রিপিটেশন মানে ঘুরে ঘুরে একই, অনেক সময় দেখবেন ঘুরে ঘুরে একই কথা বলতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বারবার রিপিট করবে মিউজিক, মানে যখন কোন একটা মেসেজ দেয় কেউ মিউজিকের মাধ্যমে, সেটা যাই হোক, সেটা নানা ধরনের হতে পারে, সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা এরোটিক হইতে পারে, সেটা আপনার সাজেস্টিভ হইতে পারে, যাই হোক সেটা একই কথা। আমি একটা খুব মানে নির্দোষ উদাহরণ হঠাৎ কালকে মনে হলো। স্বাধীনতার সময় বা তার এখনো আছে, কিন্তু স্বাধীনতার সময় এটা খুব প্রচলিত ছিল আশেপাশে আর কি। একটা গান, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই যে বাংলাদেশ আমার বাংলাদেশ কথাটা কিন্তু বারবার রিপিট করা হচ্ছে। তখনকার ব্রেন যে সেট আপ ছিল, সেখানে বাংলাদেশ একটা নতুন শব্দ ছিল। আমরা কি বলতাম? ইস্ট পাকিস্তান বলতাম। বাংলাদেশটা একটা নতুন শব্দ, এটাকে মানে ব্রেনে প্রথিত করার জন্য, এস্টাবলিশ করার জন্য আপনার অজান্তে যে রেজিস্ট্যান্স আসবে, ভিতরে আসতে পারে কারো, যারা 1947 সালের স্বাধীনতা সংগ্রামের সাথে মানে ব্রিটিশদের থেকে স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন, অথবা যারা সর্বস্ব ত্যাগ করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছিলেন, তাদের কাছে ইস্ট পাকিস্তানের জায়গায় বাংলাদেশকে ইনস্টল করাটা হয়তো একটু কষ্টকর হইতে পারতো, বা হওয়ার কথা অনেকের কাছে ছিল। তারা বাংলাদেশ সাপোর্ট করলেও, মুক্তিযুদ্ধ সাপোর্ট করলেও, মুক্তিযুদ্ধ করলেও তারা, তাদের ভিতরে এক ধরনের ই ছিল যে আমরা এই জিনিসটা মিস করছি। তো এখন আমরা এই জন্য আমরা মানে এই জিনিসটা চলে গেল আমাদের থেকে, বা এই জিনিসটা আমাদের থাকলো না, বা আমরা এত কষ্ট করে এটা স্বাধীনতা, মানে প্রথম স্বাধীনতাটার কথা বলতেছি ব্রিটিশ থেকে, যেটা 47 সালে আমরা আমাদের সর্বস্ব ইন্ডিয়া রেখে চলে আসলাম বাংলাদেশে, মানে ইস্ট পাকিস্তানে, তৎকালীন ইস্ট পাকিস্তানে। সেই পাকিস্তানটাই থাকলো না, একদম নস্টালজিয়া থাকতে পারতো তাদের ভিতর। কিন্তু এই গানটার কথা আমি বলতেছি এখানে কি, মানে কি কথাটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে শেখ মুজিব, একটা হচ্ছে বাংলাদেশ। শেখ মুজিব তো পরিচিত একটা কথা, সেটা হয়তো মাথায় আগের থেকেই ছিল, কিন্তু বাংলাদেশের যে এন্টিটিটা, বাংলাদেশ বলতে যে নতুন আসলো, এটা কিন্তু আহ, মানে ব্রেনে আগে থেকে ছিল না। এটা একদম জায়গা মতো সেট করার জন্য এই জিনিসটা খুব ইফেক্টিভ, এই ধরনের ব্যাপার রিপিটেশন আর কি। এই গানটাতে মানে অনেকবার রিপিটেড হয়েছে এই কথাটা, বাংলাদেশ আমার বাংলাদেশ। এটা আপনারা রিয়েলাইজ করবেন না, কারণ আপনার কাছে এখনকার জেনারেশন যারা, তাদের কাছে বাংলাদেশই শুনছেন, আর অন্যটা শুনেন নাই আপনারা। কিন্তু এখন যদি বাংলাদেশের জায়গায় ধরেন কথার কথা আরেকটা নাম, বাংলা কথার কথা, বা নতুন কোন একটা নাম যদি কেউ দিতে চায়, নজবিল্লাহ, আমি সেটা বলতেছি না যে দেখ, কিন্তু কেউ যদি দিতে চায়, সেটা আপনার ব্রেন কিন্তু রেজিস্ট করবে, অজান্তেই রেজিস্ট করবে, আপনি জানবেনও না যে এটা আপনার একটা রিয়েকশন হচ্ছে। সো এগেন এন্ড এগেন যদি কথাটা বলা হয়, তাহলে আপনার মাথায় এই হবে, রিপিটেশনের কথা বলতেছেন আর কি। তো যাই হোক, তো বলতেছেন যে হিপনোসিসের যেমন মিউজিকেরও তেমন রিপিটেশনটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট। এটা কথা রিপিটেশন হতে পারে, তালের রিপিটেশন হতে পারে, অ্যান্ড সো অন। রিপিটেটিভ বিট আইডিয়ালি ইন দ্য রেঞ্জ অফ 72 বিটস পার মিনিট। এগুলো কিন্তু অঙ্ক। আপনারা অনেকে মনে করেন যে মিউজিকের ব্যাপারে, অনেকে মনে করেন যে মিউজিক কি সুকুমার বৃত্তি মানুষের, আসলে মোটেই না। আপনারা যদি দেখেন, স্বরলিপিগুলো দেখেন বা দেখেন, বোঝেন যদি স্বরলিপি, আপনি দেখবেন ইট ইজ জাস্ট ম্যাথস, অঙ্ক। এক শ্রেণীর মানুষ, তারা জানে মানুষের হৃদয় হচ্ছে তাদের কমোডিটি,
সেটাকে কি করে নাড়া দিতে হবে, কি করে টুইস্ট করতে হবে, কোন কোন নোটের পরে কোন নোট দিলে মানুষের ভিতরে মনটা চনমন করে উঠবে, এগুলো তারা জানে এবং এটা এটা তাদের জীবিকা, তাদের শিল্প। আর আমরা হচ্ছে তাদের কমোডিটি, আমরা সাধারণ মানুষরা। এভাবেই তারা এই মিউজিক একটা ইন্ডাস্ট্রি, এবং মিউজিক কিন্তু সবচেয়ে বড় বিজনেস গুলোর একটা, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আপনারা জানেন আমাদের দেশে হয়তো একটু ভাতে মরা টাইপ মিউজিকের ব্যাপারটা। ভাতে মরা কোন সেন্সে বলতেছি, যে আমাদের দেশে ওই হাস্যকর আগে মানে রেডিও পাকিস্তান বা বাংলাদেশ বেতার যখন আমরা যখন শুনতাম বা জানতাম তখনকার কথা বলতেছি, যে একটা গানের জন্য পারিশ্রমিক কত অথবা গান লেখার জন্য পারিশ্রমিক কত, এগুলো শুনলে হাস্যকর মনে হতো, মানে একেবারেই কল্পনাতীত ভাবে ফকিরা ছিল এগুলা। তা আমাদের দেশে এগুলা দিয়ে জীবিকা নির্বাহ করা আগে খুবই ডিফিকাল্ট ছিল। এখন হয়তো ওই শরীরী মিউজিক, অর্থাৎ মিউজিকের সাথে শরীর প্রদর্শন মিলে হয়তো একটা অবস্থা হইতে পারে, আমি জানি না কতটুকু এটার পারিশ্রমিক বা কি। কিন্তু আগে এই যে রেডিও টেলিভিশনের একেবারেই ভাতে মরা ব্যাপার ছিল আর কি, মানে খুব হাস্যকর, বিশ্বাস হইতো না, কিন্তু এটাই ফ্যাক্ট ছিল আর কি, যে গান গাইলে কি পায় বা গান লিখলে কি পায়। বাট ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা কিন্তু একটা অনেক বছর ধরে, বহু বছর ধরে এটা একটা বিগ বিজনেস এবং বিগ ইন্ডাস্ট্রি, মানে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি বলে তারা। যাই হোক, তো তারা কিন্তু অঙ্ক করে বের করে। আপনি বিটোভেনের কথা জানেন না, তো বিটোভেন কিন্তু কানে শুনতো না, বিটোভেন কানে শুনতো না, বা মানে কি বলে এটা, সে নিজে তার মিউজিকটা কখনো শুনে নাই, অ্যাটলিস্ট মানে কান দিয়ে শুনে নাই। এখন যদি ত্বক দিয়ে শুনে থাকে বা অন্য কিছু, অন্য কোনোভাবে ফিল করে সেটা জানি না, কিন্তু সে কম্পোজ করে গেছে। কিন্তু একটা সময় আমরা বড় হয়েছি এটা শুনে, যে যে ফুল, আপনাদের আগেও বলছি, যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন এই কথাটা, আমি অনেকবার বলছি, যে ফুল এবং মিউজিক যারা ভালোবাসে না তারা, সুকুমার বৃত্তি এগুলা যারা ভালোবাসে না তারা নির্দ্বিধায় মানুষ খুন করতে পারে, এইরকম শুনে বড় হয়েছি। আমি যখন বড় হয়েছি তারপরে যখন জাপানে এবং জার্মানিতে গেছি, বহুবার গেছি, আল্লাহ নিছেন আমাকে, জার্মানিতে বহুবার গেছি, জাপানেও বহুবার গেছি, তখন আমি রিয়েলাইজ করছি যে যারা খুন করে তাদের মিউজিক এবং ফুলের দরকার, উল্টাটা আর কি। হয়তো একটা একটা রিলেশন আছে, সফটেনিং এর জন্য দরকার। কারণ আমি দেখছি জার্মানির প্রতিটি বাড়ির সামনে যত ছোট বাসায় হোক একটা ফুল, ফুলের বেড বা ইসের আয়োজন আছে। জাপানেও একই কথা, জাপানে তো জায়গার খুব অভাব, বিশেষ করে বড় সিটিগুলোতে। বাট একটু একটু সরে আসলেই দেখা যাবে যে নানাভাবে ফুলের প্রীতি দেখা যাবে। আর ক্লাসিক্যাল মিউজিকও এই দুইটা দেশে অত্যন্ত সমাদৃত, এবং এরাই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ খুন করছে। সো মিউজিক না ভালোবাসলে মানুষ খুন করছে এই কথাটা সত্যি না, বাট উল্টাটা সত্যি, যে যারা মানুষ খুন করে তারা মিউজিক এবং ফুলকে ভালোবাসতে হয় তাদের কোনো একটা সফটওয়্যারিং এর জন্য, বা হয়তো তাদের ভিতরে, আমি জানি না, একটা রিলেশন থাকতেও পারে। তো এই কথাগুলো ঠিক না আর কি, উল্টাটাই ঠিক। ক্লাসিক্যাল মিউজিক আপনারা জানেন, ক্লাসিক্যাল মিউজিকের বার্থ প্লেস হচ্ছে জার্মানি, আর এটার তোয়াজ করে হচ্ছে জাপান। জাপানের এনএইচকে যে টিভি আছে বা এসে আপনি দেখবেন 2 মিনিটের পাইলে একটা সুবার্ট বা মোজার্ট চালাই দিবে আর কি, 2 মিনিটের গ্যাপ পাইলে। তো বা জাপানি ইগুলাতে যে কোনো খাবার দোকান অথবা যে কোনো একটা রেস্টুরেন্টে দেখবেন যে এই ক্লাসিক্যাল মিউজিক বাজতেছে বা বাজতেছে, তারা খুবই সমাদর করে এটা। অথচ তারা সবচেয়ে ক্রুয়েল দুটো জাত, যারা নির্বিচারে মানুষ হত্যা করছে, এবং কত হত্যা করছে সেটার বোধহয় কোনো, তারা নিজেরাও জানে না কত। হিসাব প্রায় আসে যে এখন পর্যন্ত মাফ চাই যাইতেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের নিষ্ঠুরতার জন্য এবং কাজের জন্য। জার্মানি এবং জাপান দুই দলই এখনো পর্যন্ত মাফ চাই যাইতেছে, কিন্তু তারাই হচ্ছে সবচেয়ে বেশি ফুল এবং গান ভালোবাসা মানুষ। আমার দৃষ্টিতে, আমি যা আমার এক্সপিরিয়েন্স আর কি, রিয়েল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। আচ্ছা, তো এখন আমরা একটু আগাই। তো বলতেছেন যে 72 বিটস/মিনিট এটা চুজ করেন, মানে তারা এটা জেনে শুনেই চুজ করেন বা জেনে শুনেই বোঝেন তারা কোন তালটা। তালগুলো এইভাবে সৃষ্টি হয়েছে, তাল আছে না বাংলা ভাষায়, তাল আছে, কাহারবা, দাদরা, এসব নাম আছে সব তালের। আপনারা যারা গানের সাথে সামান্য সম্পর্ক আছে অথবা কোনো গাইয়ে যদি থাকেন আশেপাশে জিজ্ঞেস করে নিন। তো বলতেছেন যে অ্যাজ উই সেট ক্লোজ টু দ্য বিট অফ দ্য হিউম্যান হার্ট, ওইভাবেই চুজ করা হয়। মাল্টিপল বা সাব মাল্টিপলও হতে পারে।
সাবমাল্টিপল হলেও কিন্তু এফেক্ট হবে, বাট ইন এ ডিফারেন্ট ওয়ে হবে। ইজ ভেরি হিপনোটিক, বলতেছেন এইভাবে যখন করা হয় তখন এটা খুব হিপনোটিক একটা ব্যাপার হয়ে যায়। অ্যান্ড প্রলংড এক্সপোজার টু সাচ এ রিদম, অনেকক্ষণ ধরে যদি কেউ এক্সপোজ থাকেন এই রিদমে, ক্যান বি ট্রান্স লাইক ইন্ডিউসিং। ট্রান্স বললাম যে এই যে মোহাবিষ্ট হয়ে যাওয়া, ফানাবিল্লার বলে না যে সুফিরা, যে অবস্থায় একটা মানুষ স্টেজের উপর ডিগবাজি খাইতে পারে, মানে সে আর তার সেলফে নাই, নিজের সেলফে নাই, সেটা ট্রান্স বলতে সেটা বোঝায়। সম্মোহিত, মোহাবিষ্ট, এই সেন্সটা আসে। আচ্ছা, the steady repetitive drum beat can generate an altered state of consciousness, and it can place the listener's mind into a dangerous state of suggestive hypnosis. আপনার কনসিয়াসনেস সচেতনতা, আপনি সচেতন হবেন কিন্তু একটা বিশেষ কমান্ডের কাছে সচেতন থাকবেন, আর বাকি সবকিছুর কাছে অচেতন হয়ে যাবেন, যেটা আমি হিপনোসিসের কথা বললাম। যে আমরা অনেক আগে, যদি এটা মুভির কথা আমি জানি না, এটার মানে এটা না যে আমি আপনাদেরকে মুভির প্রতি ডাকতেছি বা এটা আমার জাহেলি যুগের একটাই, যে একটা থ্রিলার মুভি টাইপের আর কি, বা একটা স্পাই থ্রিলার বা থাকে না, যে রাশিয়া থেকে একটা লোককে প্রোগ্রাম করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এসে ইউএসএ তে। ও মুভিটার নাম মনে পড়ছে, টেলিফোন বা ফোন, টেলিফোন ছিল নাম, অনেক আগের, এটা মানে হয়তো 60-70 ইয়ার্স আগের মুভি হইতে পারে। তো তাকে প্রোগ্রাম করে ছেড়ে দেওয়া হয়েছে, সে কোন একটা বিশেষ সময় একটা ফোন রিসিভ করবে, তাকে মানে যারা নিয়ন্ত্রণ করতেছে তারা একটা ফোন করবে, সেই ফোনে যে ভয়েসটা, সেই ভয়েসটা তার সাথে যখন কথা বলবে, সেখান থেকে সে অর্ডার নেবে, এবং সেই ভয়েস ছাড়া আর কারো কোনো নিয়ন্ত্রণ থাকবে না তার উপরে। সেই ভয়েসটাকে যা করতে বলবে সে সেটা করে আসবে, এবং সেই কাজটা অ্যাপারেন্টলি তার মৃত্যু ডেকে আনতে পারে। অর্থাৎ বললো যে কোন একটা খুব সিকিউর স্থাপনাকে বোমা মেরে উড়াই দিতে হবে, ধরেন কথার কথা, তো স্পাই থ্রিলার মার্কার ছবি ছিল। তো সে ওই অর্ডারটা পাওয়ার সাথে সাথে তার এইটা অ্যাক্টিভেট করবে ভিতরে, এবং সে গিয়ে ওই কাজটা করে আসবে উইদাউট থিঙ্কিং অফ দ্য কনসিকুয়েন্স। মানে তার কি হবে, সে বাঁচবে না মরবে, তার কেউ মেরে ফেলবে, এটা কোনো ই না, সে ওই অর্ডারটা ক্যারি আউট করবে। এটা হচ্ছে গল্প বা ফিকশন, কিন্তু এখানে ওই কথাটাই বলতেছেন, রিয়েলিটি হিসেবে বলতেছেন, যে সে সাজেস্টিভ হিপনোসিসে চলে যাবে। অর্থাৎ কি, মানে এমন একটা হিপনোসিসে যাবে, সে একটা পার্টিকুলার কমান্ড বা পার্টিকুলার কিছু জিনিস, অথবা ওই গানে যে কথাটা বলা হচ্ছে, আপনি দেখবেন যে এই যে লালন ফকিরের আকড়া টাকড়া দেখেন, মানে কোনো ছবি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে ওইসব জায়গায় যে এই যে লালন মেলা হয়, বছরে একবার হয় বোধহয়, বিদেশ থেকে মানুষজন আসে, কি অবস্থায় চলে যায় তারা, আউট অফ নাথিং। মানে লালনের ওইখানে তো আধ্যাত্মিকতার কিছু নাই। আপনার লালন ফকির সম্বন্ধে যারা জানেন, বাউলদের সম্বন্ধে যারা জানেন, তারা কিন্তু বেসিক্যালি ফিমেল জেনিটালের পূজা করে, এবং তাদের সমস্ত গান বাজনা আধ্যাত্মিকতা হচ্ছে ওই সেন্টার্ড আর কি। কিন্তু ওইখানে দেখবেন মানুষ মানে মনে হচ্ছে যে মানে সে মানে অলমোস্ট জান্নাতি চলে যেতেছে, মানে এইভাবে মানে সে একটা অবস্থায় আছে আর কি, ইউফোরিক একটা অবস্থায় থাকে। তো বলতেছেন যে প্রলংড হয় যদি, যদি প্রলংড, সরি ট্রেন্সে গেল, তা স্টেডি রিপিটেটিভ ড্রাম বিট ক্যান জেনারেট অ্যান অল্টার্ড স্টেট অফ কনসিয়াসনেস। আপনি কনসিয়াস থাকবেন কিন্তু কনসিয়াসনেসের স্টেটটা পরিবর্তন হয়ে যাবে। আপনি শুধুমাত্র এই জিনিসটার ব্যাপারে কনসিয়াস থাকবেন, দুনিয়া ভুলে যাবেন। আপনি দুনিয়ার কে কি বলতেছে, কে কি ডাকতেছে আপনাকে, কে কি বললো না বললো, এগুলো যাবে না, এগুলো আপনার কানে আর যাবে না, বা এগুলার সম্বন্ধে আপনি সচেতন থাকবেন না। And it can place the listener's mind into a dangerous state of suggestive hypnosis. এমন একটা হিপনোটিক স্টেজে নিয়ে যাবে যে এই মিউজিক বা এই গান যা বলতেছে সেইটাই আপনি শুনবেন, বা সেটাই আপনার মর্মে পোষবে, আর বাকি কিছু থাকবে না আপনার। ইন সাচ এ হিপনোটিক স্টেট, এরকম একটা অবস্থা যখন আপনার হয়, the messages of the song become imprinted on the minds of their listeners without any critical analysis. যেটা বললো সেটা আপনার ব্রেনে ইমপ্রিন্টেড হয়ে যাবে কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিস ছাড়া। আপনি সত্য মিথ্যা, ঠিক বেঠিক, ভুল না সঠিক, অথবা পাপ না পুণ্য, এইগুলোর কোনো বিচার আচার থাকবে না, আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন না।
আপনার মাথায় ওইটা ঢুকে গেল। এই ম্যাডোনার গানগুলো কিন্তু এই জন্য ডেঞ্জারাস ছিল, কারণ ম্যাডোনার গানগুলা অনেক সাজেস্টিভ ব্যাপার ছিল, অত্যন্ত অশ্লীল ছিল। এখন এখন গায়কের আমি জানি না, মানে আমরা আমরা যখন সে ইউকেতে ছিলাম 86, 87, 89, আমি 86-এ ইউকেতে ছিলাম, কিন্তু তারপরে 87, 88, 89, 90, 90s-এর প্রথম দিক মানে অত্যন্ত অশ্লীল, অত্যন্ত সাজেস্টিভ কথাবার্তা। মানে ম্যাডোনাকে তো আমি মানে একদম সাক্ষাৎ শয়তান মনে করি আমি পার্সোনালি, কারণ শয়তানের সবকটা আছে তার ভিতরে। জুইশ কাবালার সে মানে অনুসারী, সে জুইশ কাবালা আপনি জানেন তো, ব্ল্যাক ম্যাজিক একটা, ওইটার অনুসারী সে। সাক্ষাৎ শয়তান মনে করি তাকে আমি। তো যাই হোক, তো বলতেছে যে এইখানে আর কোনো ভালো মন্দ, অনেক অনেক ইয়াং জেনারেশনের কে সে নষ্ট করছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমি দেখতাম আর কি, মানে যখন ইউকেতে ছিলাম, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলা মেয়েগুলা পাগল একদম তার জন্য। মানে ম্যাডোনা বললে হয়তো মানে জান দিয়ে দিবে রাস্তার উপরে, এরকম পাগল। টিফিনের পয়সা না খায়া জমায়া ম্যাডোনার নতুন রেকর্ডটা কিনতে হবে আর কি, তখন তো রেকর্ডের যুগ ছিল। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো কপিরাইট ছিল, মানে চাইলেই যে কোনো খান থেকে কপি করা যাইতো না বা রেকর্ড করা যায় না, সুতরাং তাদেরকে কিনতে হইতো। আচ্ছা, এইটাই সবচেয়ে বড় কথা, যে কোনো ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকে না। ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকে না, আপনি এটা ঠিক না ভুল, সঠিক না ব্যাঠিক, এটা থাকে না। আপনি পদাবলী কীর্তনগুলো দেখেন, যদি শুনেন কি অশ্লীল কথা, লাইনে লাইনে কি অশ্লীল কথা। লালন গীতি শোনেন, লাইনে লাইনে কি অশ্লীল কথা। আপনারা এখান থেকে আমাদের এখান থেকে গিয়ে সার্চ করে দেখেন, সার্চ মানে গবেষণা করে দেখেন কি বোঝাইতে চাইছে, কি দিয়ে কি বোঝাইছে। হ্যাঁ, আমরা আমরা এটাকে কত মানে ঢুলুঢুলু চোখে আমাদের মানুষ আসলে মানে গবাদি পশুর মতো আর কি। জেনারেল মানুষ, আল্লাহ বলছেন কোরআনে, কাটল গবাদি পশুর সাথে এই করছেন, ঢুলুঢুলু চোখে আধ্যাত্মিক মনে করে এই করতেছে। এগুলোর মিনিং কি আপনারা একটু গাইটা দেখেন। সময় গেলে সাধন হবে না, এটার মিনিং কি দেখেন তো একটু। সময় গেলে বলতে কি বোঝাইছে, আর সাধন হবে না বলতে কি বোঝাইছে একটু দেখেন তো। পুরাটা কাল্ট হচ্ছে ফিমেল জেনিটাল কে কেন্দ্র করে গঠিত আর কি। সমস্ত কথার ভিতরে পূজা অর্চনা সব হচ্ছে এটাকে কেন্দ্র করে, অথচ আমাদের মানুষ মনে করে যে মানে কত বড় একটা মানে আধ্যাত্মিক মানে ঢুলুঢুলু চোখে করে। লালনের আপনার মূর্তি বানাইতে চাইছিল এয়ারপোর্টের ওই গোলচক্করে, এটা যখন ব্যান করা হলো, গভর্নমেন্ট যখন এটা আপত্তির মুখে বাদ দিল, তখন হুমায়ুন আহমেদের মতো আতেলরাও এটার পক্ষে লেখছেন আর কি, কেন বাদ দেওয়া হলো, উনি তো এটা সেটা আধ্যাত্মিক ইসের কিছু নাই। এটারও একটা ভালো লেখা আছে, লেখাটা আবু জাফরের, কিন্তু লালনের উপর যারা জানতে চান, কিন্তু লেখাটা আরেকজন সামওয়্যার ব্লগে লিখছে। এটা আমার জীবনে পড়া লালনের উপরে বেস্ট গবেষণার একটা আর কি। আপনারা চাইলে আমরা নেক্সট উইকে এখানে এই হালাকায় না হয় আপনাদেরকে লিঙ্কটা দিব। সবার জানা উচিত যে মানুষজন মানে ইভেন ফরাদ মাজারের মতো লোকও ওইখানে যায়। মানে মানুষ যে মানে ওই কালকেই পড়তেছিলাম সূরা নিসার 115 নম্বর আয়াত, বারবার বলি যে সব সময় আমি পড়লে আমার ভয় লাগে, যে স্পষ্ট হওয়ার পরে যে আল্লাহ রসুলের তরিকা পথ পন্থার বিরোধিতা করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ খোঁজে, আল্লাহ তাকে সেই পথে সেই ভিশাস সাইকেল বা সেই চক্রাকার সে ঘুরতে দেন, বা সেই পথেই যাইতে দেন যেটা সে চুজ করছে, টিল হি এন্ডস আপ ইন জাহান্নাম। এই আয়াতটা পড়লে আমার নিজের জন্য সবসময় ভয় লাগে, যে আমার পথপন্থা কি আল্লাহ রসুলের পথপন্থা, এবং মুমিন বলতে তৎকালীন মুমিন যারা প্রাথমিকভাবে, তাদের পথই তো আমাদের পথ হওয়া উচিত, সাহাবীদের, যেটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডেফিনেশন বলি, যে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা থাকবে তারাই আল জামাত, এবং তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এখানে নাম্বার ম্যাটার করে না, আমরা অনেকবারই বলছি, আব্দুল্লাহ বিন মাসউদের আসার বলছি আমরা, যে সত্যের উপর থেকে যদি সবাই তোমাকে ছেড়ে যায়, তুমি একাই থাকো, তাহলে তুমিই আল জামাত, মানে একজনই আল জামাত, মানে নাম্বার ম্যাটার করে না। ঠিক যেভাবে কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামকে একজনকেই উম্মাহ বলে সম্বোধন করছেন আল্লাহ, সেম। আসেন একটু আগাই আমরা। তো বলতেছেন দেয়ার মাইন্ডস প্যাসিভলি অ্যাবজর্ব হোয়াট দ্য সংস টেল দেম। তাদের আর এর সাথে তো এখন আবার আরো যুক্ত হয়েছে, এখানে তো উনি ভিডিওর কথাটা আনেন নাই, ভিডিও তো আরো আরো বা যা বাকি ছিল বলার সবই বলে দেয় আর কি আপনাকে।
ভিডিওর সাজেশন তো আরো ভয়ঙ্কর জিনিস, বা লাইভ মানে লাইভ যখন হচ্ছে সেটা যখন টেলিকাস্ট হয় বা ই হয়। রিনাউন্ড আমেরিকান কম্পোজার একজনের কথা বলতেছেন, ইলেকট্রিক গিটারিস্ট অ্যান্ড রেকর্ড প্রডিউসার ফ্র্যাঙ্ক ভিনসেন্ট জাপ্পা wrote in লাইফ ম্যাগাজিন। লাইফ ম্যাগাজিন খুব ভালো একটা ম্যাগাজিন ছিল, এখন আর নাই, চালাইতে পারে না ওরা, চালাইতে পারে না মানে এত এক্সপেন্সিভ ছিল এটার মানে গেট আপ সেট আপ, বা অনেক ছবি টবি দিয়া যে তারা অনেকদিন এমনি সাবসিডি দিয়ে চালাইছে, পরে বন্ধ হয়ে গেছে। ওদের আবার বইও ছিল, লাইফ সিরিজের বই ছিল, মানে মানে ওই হার্ড কভার বড় বই বাইর করতে, ওইগুলো খুব কালেক্টেবল ছিল, আমি জানি না এখন পাওয়া যায় কিনা। তো 1968 এর 28 জুন উনি একটা ইসে লিখছেন, ওই যে লাইফ ম্যাগাজিনে লিখছেন, the ways in which sound affects the human organism is myriad, myriad মানে অগণিত, অসংখ্য উপায়ে, এফেক্ট, এফেক্ট এ দিয়ে বলতেছেন, AFFECTS মানে ক্ষতি করে, এফেক্ট এইভাবে এফেক্ট বললে এটার মিনিং হচ্ছে ক্ষতি, EFF দিলে হয়তো প্রভাব, আর এটা হচ্ছে ক্ষতি, আসলে ক্ষতিকর প্রভাব বোঝানো হয়। দ্য হিউম্যান অর্গানিজম আর মেরিয়াড অ্যান্ড সাটল বলতেছেন বহু সংখ্যক উপায়ে এফেক্ট করে, এটা মানে ক্ষতি করে, এবং সাটল মানে সূক্ষ্ম। দ্য লাউড সাউন্ডস and bright lights of today are tremendous indoctrination tools. Loud sounds মানে এই 66 বিটলসদের ইটা 65 66 অনওয়ার্ড, বিটলসরা যে নতুন ধারার রক এবং রক অ্যান্ড রোল বা অন্য জিনিস নিয়ে আসলো, নতুন ধারার পপ, পপ বলতে পপুলার বোঝায় আর কি, পপটা হচ্ছে পপুলারের পপুলার মিউজিকের জন্ম দিল, বা পপুলার মিউজিক আসলো দুনিয়াতে। লাউড সাউন্ডস এবং ব্রাইট লাইটস, এই যে বললাম যে ডিস্কোথেক গুলাতে আপনার একটা মানে কি বলবো বিশাল শক্তিশালী একটা সার্চ লাইটের মতো বিটের সাথে সাথে জ্বলতেছে নিতেছে আর মানুষ নাচতেছে, অথবা একটা ইন্দ্রজাল টাইপের তৈরি করা হয়, অনেক সময় ধোঁয়া টাইপের একটা জিনিস দেখবেন, তার সাথে আবার অনেক রঙের দেখবেন, লাইট দেখবেন। আমাদের এখানে ওইগুলা ইসলামিক আয়োজনে ওইগুলো ইউজ করা হয়। আমি একটাতে ছিলাম, ওইখানে ধোঁয়া, স্টেজে ধোঁয়া দেওয়া হলো, তারপরে ওই 4 রঙের লাইটের মিক্সচার দিয়ে মানে ইন্দ্রজাল তৈরি করা হলো। আমরা তো ওই আল্লাহ রসুল যেভাবে বলে গেছেন সেভাবে হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট, কাফেরদের পিছনে পিছনে তাদের গর্তগুলোতে ঢুকতেছি, তারা সাপের গর্তে ঢুকলে আমরাও ঢুকতেছি। তো এটা এটা এমন কিছু না, মানে আশ্চর্য হওয়ার ব্যাপার না, বাট বলতেছি আর কি যে এই আয়োজনগুলো যখন করা হয় তখন বলতেছেন ট্রিমেন্ডাস ইন্ডক্ট্রিনেশন টুল। ইন্ডক্ট্রিনেশন মানে কি, মগজ ধোলাই করার ব্যাপার যেটা। তখন কি হবে, মানে যা বলবে এটাই আপনাকে সুন্দর লাগবে, যত খারাপ কথাই হোক। গানগুলার মানে আমি আমি মুখে আনতেও এখন আমার কাছে লাগে, বাট আমি দুই একটা বলছি, যে দায়ুস নিয়ে যে প্রোগ্রামটা ওটাতে বলছি, মানে এই গানগুলোর কথা আরেক আলাদাভাবে যদি আপনি শোনেন, আপনি মানে চারিদিকে তাকাবেন যে আর কেউ শুনলো কিনা, বা আপনার সাথে আর কেউ সাক্ষী আছে কিনা, যে যে আপনার মানে আপনি যে কথাটা শুনলেন এটা আর কেউ বুঝলো কিনা যে আপনি শুনছেন, এইরকম লজ্জা লাগবে আপনার যদি আলাদাভাবে এই মিউজিকের বাইরে কেউ আপনাকে কথাগুলো বলে। অথচ এই মিউজিকগুলো যখন শুনতেছেন বা ওই ফ্লোরে যদি আপনি থাকেন, আপনার কাছে চমৎকার লাগতেছে এবং কোনো সমস্যাই লাগতেছে না এটা। যাই হোক, এরকম আরো আরো একজনের কথা এখানে, আরেকজনের বলছেন এখানে, যে ওই যে আপনি যখন একটা কিছু এগুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা হয় এবং is generally arranged in such a way that certain melodies or themes of a song are presented, repeated, and modified with other themes. আপনার আপনার অনেক সময় ধরেন একটা একটা একভাবে আপনি একটা গান শুনছেন, সেই গানটাকে যদি ওই একটু মডিফাই করে বা আরেকটা কথা ঢুকাই দিয়ে ওই সুর ওই বিট দিয়ে আপনাকে দেওয়া হয়, তাহলে সেটাও আপনি একইভাবে গলাধকরণ করবেন এবং সেটাও অ্যাবজর্ব করবেন, সেটা মতো সেটাও আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে। হ্যাঁ, অনেক সময় এটা করা হয় যে একটা গানের সুর বিট সবকিছু আনচেঞ্জ রেখে আরেকটা কথা সেটাতেই করা হয়, ঠিক আছে? তখন কিন্তু সেটা একই রকম ভাবে এফেক্টিভ হবে আপনার উপরে। আচ্ছা, আর যেটা আমি বলে ফেলছি আগে, যে
অনেক সময় দেখা যায় বাট দ্য সং অলওয়েজ এন্ডস উইথ এ ফ্যামিলিয়ার ফ্রেজ অর ভার্স। আমি যেটা বললাম বাংলাদেশ আমার বাংলাদেশ, এটা খুব একটা নিরীহ জিনিসের কথা বলছি, কিন্তু এই ধরনের যে গানগুলো আছে সেগুলার দেখবেন আপনি কোন জায়গাটা রিপিট করতেছে। অনেক সময় এটা একদম ক্যালকুলেটেড ওয়েতে বল করে যেন ওই জিনিসটা আপনার মাথায় থাকে বা ওই জিনিসটা আপনি আপনি আপনার ব্রেনে ইমপ্রিন্ট হয়ে থাকে। আচ্ছা, এরপরে বলতেছেন রিদম ওয়াজ দ্য মেইন ইনগ্রেডিয়েন্ট in the prolonged periods of singing, dancing, chanting, and drumming of primitive peoples. Primitive মানে আদিবাসী যারা বা আদি কালের যারা ছিল, আগে যারা ছিল, আমাদের আগে যে সমস্ত মানুষ ছিল, ট্রাইবাল সোসাইটি ছিল, নোমেডিক সোসাইটি ছিল, তারা মাইগ্রেট করতো খাবারের সন্ধানে, শিকারের সন্ধানে একখান থেকে আরেকখানে। এখনো আছে, যেটা মানে ধরেন নোমেডিক সোসাইটিজ এখনো আছে। আপনি রোমানিয়ান ঈদের পাবেন, জিপসিদের পাবেন, যারা বেসিক্যালি মুসলিম, নামমাত্র মুসলিম যদিও, এরা রোমানিয়া, তারপরে বালকানস বা ইসে পাবেন, আপনি রাশিয়াতে পাবেন, রাশিয়ার কোনো কোনো জায়গায় পাবেন। তাদের লাইফস্টাইলটা ওইরকম আর কি, তারা একখান থেকে আরেকখান যায়, বাট তারা নামকাওয়াস্তে মুসলিম, মানে এক ধরনের মুসলিম আর কি। তো প্রিমিটিভ পিপল বা যারা ছিল, মানে একদম আদিকাল থেকে যারা তাদের ট্র্যাডিশনকে ধরে রাখছে, বা আদিকাল থেকে যাদের একটা ছিল সংঘবদ্ধ বসবাস অথবা মাইগ্রেশন ছিল, তাদের ভিতরে আপনি দেখবেন যে এই জিনিসগুলো আছে, সিঙ্গিং, ড্যান্সিং, চ্যান্টিং, ড্রামিং, এগুলো পাওয়া যাবে। এবং এগুলোর ভিতরে কি দেখবেন, রিদমটা অলওয়েজ অবশ্যই থাকবে, যেটা আমি আপনাদেরকে বলছি যে আপনারা যদি ওয়েস্ট আফ্রিকায় গিয়ে থাকেন, তাহলে নাইজেরিয়ান, ঘানিয়ান অথবা বেনিন, আইভরি কোস্ট, এসব জায়গাগুলোর পিচ্ছি পোলাপান দেখবেন, 2 বছর বয়সের বাচ্চা একটা একটা জায়গায় ওই ওদের যে ধরনের কঙ্গো বঙ্গ বাজায় বা ড্রাম বাজায়, ওই সব জিনিস বাজতে শুরু করলো, বা সে এমনিতেই দুলতে শুরু করলো। মানে ওই ওই বিট গুলাও এরকম, আর ওই মানে ইনহেরিট করে হয়তো মায়ের পেট থেকেই, ওই ব্রেন গুলাও এরকম থাকে যে সাথে সাথে সে দুলতে শুরু করবে, শরীরটা দুলাইতে শুরু করবে। বাচ্চা, ছোট 2 বছরের বাচ্চা দুলাইতে শুরু করবে শরীর। The purpose of such rhythmic exercises was to induce altered states of consciousness such as trances. এটার পারপাস ছিল কি, যে তাদের নিয়ন্ত্রণ গ্রহণ করা, তাদের চিত্তের নিয়ন্ত্রণ গ্রহণ করা, ফর এ পারপাস, যেটা সেটা যাই হোক, সেটা আনন্দ ফুর্তি হোক, সেটা অবিচার, ব্যবিচার কি বলে, ব্যবিচার বা লুচ্চামি হোক, যে জন্যই হোক, মানে কোনো একটা পারপাসে এটা এটা করা হইতো। যারা করে তারা জেনে শুনেই করে, অথবা এক্সপিরিয়েন্স থেকে করে, যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এখান থেকে। Indeed, certain kinds of drumming may produce these trance-like states by driving the brain's electrical rhythms, as has been proposed by psychological anthropologist Ralph G. Locke and experimental psychologist Edward F. Kelly of the Spring Creek Institute, Durham, North Carolina. বলছে যে এই ড্রাম থেকে আপনার কি হবে, ব্রেনে ইলেকট্রিক্যাল রিদম, ড্রাইভিং দ্য ব্রেনস ইলেকট্রিক্যাল রিদম, ওইটার সাথে কোইনসাইড করবে, রেজোনেট করবে, একই সে আসবে, এবং তারপরে আপনি ট্রেন্স লাইক, মানে ওই যেটা বললাম, মহাবিষ্ট অথবা মোহাচ্ছন্ন একটা অবস্থায় চলে যাবেন। সো এটা এটা সাজেস্ট করছেন, যে দুজনের নাম পড়লাম, তারা এই ফিল্ডে এক্সপার্ট, তারা সাজেস্ট করছেন এটা। এরপরে আসতেছে, কতক্ষণ গেল সময় দেখি, আচ্ছা 14 মিনিট আছে, আমরা আগাবো একটু ইনশাল্লাহ। এই বইটা আর কি আমি খুব বেশি স্কিপ করে পড়তে পারতেছি না, মানে অন্যান্য বইগুলা কিন্তু অনেকটুকু স্কিপ করে করে পড়ি, এই বইটার প্রতি লাইনে আপনার ইনফরমেশন ঠাসা, সুতরাং খুব বেশি স্কিপ করতে পারতেছি না, অল্প কিছু করতেছি যেখানে করা। তো এখানে বিহেভিয়ারাল সায়েন্সের একটা স্কুল ইন নর্থ সাউথ ওয়েলস, সরি নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার কথা বলতেছেন, মাফ করবেন, নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ার, সেখানকার একটা বিহেভিয়ারাল স্কুল অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, সেখানকার সেই ইসের একটা ইনস্টিটিউট, সেখানকার রিসার্চার রডরিক পাওয়ার demonstrated that
sight and sound are the major sense in our body. সেন্স, ইন্দ্রিয় বলি না আমরা, আমাদের কিন্তু আরো সেন্স আছে, আসে না? টেস্ট, স্বাদ, যেমন গন্ধ, টাচ, ছোঁয়া, এগুলা বলতেছেন সেকেন্ডারি ইম্পর্টেন্সের। স্বাদ, গন্ধ, স্পর্শ, এগুলো কিন্তু সেন্স, এগুলো বলতেছেন সেকেন্ডারি ইম্পর্টেন্সের জিনিস। প্রাইমারি বলতেছেন সাইট অ্যান্ড সাউন্ড। কেন বলেন তো? সাইট অ্যান্ড সাউন্ড দূর থেকে কাজ করে এবং অনেক বিস্তৃত। যেমন ধরেন আপনি 1 মাইল দূরে একটা বস্তু দেখতে পান, কিন্তু 1 মাইল দূরে একটা রান্নার গন্ধ পান না আপনি, ঠিক আছে? টাচ একদম তো গায়ের সাথে আসলে তারপরে পাবেন। স্মেলটা একটু দূর থেকে পাওয়া যায়, টেস্টও আপনি জিহ্বায় লাগাইলে পাবেন, তার আগে পাবেন না। স্মেলটা একটু দূর থেকে পাওয়া যায়, কিন্তু 1 মাইল দূরের একটা রান্নার গন্ধ আপনি পাবেন না, কিন্তু 1 মাইল দূরের একটা আগুন আপনি দেখতে পাবেন। সাইট। সাউন্ড আমরা দেখবো যে আরো বেশি পাওয়ারফুল একটা ইন্দ্রিয়, বা আরো বেশি বিস্তৃত একটা ইন্দ্রিয়, তাই না? কারণ আমরা যেটাকে ব্যারিয়ার বলি বা প্রতিবন্ধকতা বলি, বাধা বলি, সেটা কিন্তু দৃষ্টির বেলায় প্রযোজ্য। একটা ওয়ালের বাইরে কি আছে আপনি দেখতে পান না, কিন্তু সাউন্ডের ব্যারিয়ার, রিয়েল সেন্সে সাউন্ডের কোনো ব্যারিয়ার নাই। সাউন্ড যে কোনো মিডিয়ামেই প্রোপাগেট করবে, এটা আমরা জানি, সায়েন্স যারা পড়ছি। সাউন্ডকে বাধা দিতে পারে একমাত্র কি ভ্যাকুয়াম যদি ক্রিয়েট করতে পারেন, অথবা ইনসুলেশন, সাউন্ড ইনসুলেশন টাইপের জিনিস, সেটা আর্টিফিশিয়ালি করা যায়। ভ্যাকুয়াম আসলে আমাদের পরিবেশে কোথাও এক্সিস্ট করে না, তাই না? আমরা তো বাতাসের ভিতর ডুবে আছি। এবং মিডিয়াম যদি মেটালিক হয়, শক্ত হয়, পানি হয়, তাহলে সাউন্ডটা আরো দ্রুত, আরো বেশি ট্রাভেল করে। সেই জন্য ওনারা বলতেছেন যে সাউন্ডটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এফেক্টকারী জিনিস আর কি মানুষের জন্য। এখানে আসতেছেন তারা, তো বলতেছেন যে মেজর সেন্স হচ্ছে আমাদের বডির মেজর ইন্দ্রিয় বা সেন্স, বোধ আসে হচ্ছে বা সাইট এবং সাউন্ড থেকে। মেজর সেন্সেস এগুলা, ইন্দ্রিয় এগুলা, আর ওইগুলো হচ্ছে সেকেন্ডারি ইম্পর্টেন্সের। আচ্ছা, and may depend on cues furnished by those major senses. আর এইগুলাও টেস্ট, টাচ এবং স্মেল যেটা বললেন, এগুলাও হয়তো ওই সাইট এবং সাউন্ডের যে ইঙ্গিত, সেটার উপর নির্ভর করতে পারে। যেমন ধরেন, অন্য একটা কথা বলি, যে একটা ছেলে একটা মেয়েকে টাচ করতেছে, জাস্ট হাতি ধরতেছে ধরেন, এইটা মেয়েটা হয়তো জীবনে ইউজ ছিল না, এবং সে তো চমকায় উঠতো, মানে এরকম একটা অন্য একটা সিচুয়েশনে সে তো চমকায় উঠতো। কিন্তু যখন সে একটা ডিস্কোথেক বা নাইট ক্লাবের ভিতরে আসে, যেখানে ওই দুইটা জিনিস ব্যবহার করা হচ্ছে তাকে বিমোহিত করার জন্য, সাউন্ড এবং লাইট, তখন সে একটা টাচ, একটা ছেলে যখন তার হাত ধরতেছে, সে মাইন্ড করতেছে না। একটু উদাহরণ দিলাম আমি, জাস্ট প্র্যাকটিক্যাল উদাহরণ। এই কথাটা উনি এখানে বলতেছেন। আবার পড়ি সেন্টেন্সটা। রডরিক পাওয়ার বলতেছেন, ডেমনস্ট্রেটেড, দেখাইছেন যে sight and sound are the major senses in our body, while the senses of taste, touch, and smell hold secondary importance and may depend, এই তিনটা যেটা বললেন পরে সেকেন্ডারি ইম্পর্টেন্স যেগুলা, এগুলাও and may depend on the cues furnished by those major senses. cues মানে হচ্ছে সাজেশন বা আপনার ইঙ্গিত, এইসব বলতে পারে, মানে কিছু একটা করার ইঙ্গিত। মানে ওইখানে বলতেছে, মানে ভুলে যাও, নিজের অস্তিত্ব ভুলে যাও, এখানে আসছো, ধরেন কথার কথা, গানের কথাটা আপনার বলতেছে, বিলীন হয়ে যাও, মিউজিকের ভিতরে বিলীন হয়ে যাও, কিছু একটা সাজেশন দিচ্ছে, মানে আরো কত রকমের কথা, যাই হোক আমি এগুলো বলতে চাই না, বলতেও খারাপ লাগে। তো সেই জিনিসের জন্য এই টাচের যে সেন্সটা ছিল, এটা কিন্তু ভোতা হয়ে গেল। টাচের যে একটা ছিল তার, যে ফরেন কোনো এলিমেন্ট বা ফরেন কোনো মানুষের অপরিচিত কারো টাচে সে রিয়েক্ট করতো, এখন আর সেটা করতেছে না, বিকজ ওই সাউন্ড এবং লাইট তাকে ওই পর্যায়ে নিয়ে গেছে, যে ওইটার যে সাজেশন, ওইটার যে ইঙ্গিত, সেটা অনুযায়ী তার এইগুলাও এখন রেগুলেটেড হচ্ছে।
একটা দুর্গন্ধকেও তার সুগন্ধ মনে হচ্ছে। ধরেন কেউ একজন সিগারেটের গন্ধকে খুবই মনে করতো, আপত্তিকর মনে করতো, কিন্তু ওইরকম একটা জায়গায় গেছে তার গাজার গন্ধ ভাল লাগতেছে। হয় না এরকম? হয়, কিন্তু রিয়েল লাইফের কথা এগুলো কিন্তু। আচ্ছা, গেল এটা। এই বইয়ের নামটাম দিয়ে দিচ্ছেন, এগুলো তার আপনার যদি চান পরে আমার কাছে চায় নিন। দ্য ডমিনেন্স অফ টাচ বাই ভিশন অকার্স উইথ ফ্যামিলিয়ার অবজেক্টস। যাই হোক, এটা একটা রিসার্চ পেপার বা বই, এটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না। এটা ভালো বই পড়ার লাভটা হচ্ছে এটা যে একটা বই পড়তে গিয়ে আপনি অনেক কটা বই পড়েন আর কি, মানে অনেক কটা বইয়ের আসলে জিসটা পান। যেমন আমাদের এই অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স সুন্নাহ, যে বইটা সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, আমরা গুনছিলাম বোধ হয় 118টা আরবি বইয়ের, আরবি ভাষার বইয়ের রেফারেন্স আছে ওইখানে, বা লেখা আছে ওইখানে, বা এই উদ্ধৃতি আছে ওইখানে। তা আপনি 118টা বই কত বছরে পড়তেন, ওইটার অনেক কি কথা আপনি পাইলেন, আপনার একটা আইডিয়া হইলো সেগুলো কি হইতে পারে বা কি। যদি যে মানুষটা কোট করতেছেন উনি যদি সিনসিয়ার হন তাহলে অফকোর্স, আর নাইলে উনি হয়তো কেটে কেটে ওনার সুবিধা মতো জিনিসটুকুই করবেন, সেটা না আর কি। তারপরে বলতেছেন অল সাউন্ডস ইম্প্যাক্ট আস অ্যান্ড দে ক্যান নারিশ অর ডিবিলিটেট। ডিবিলিটেট মানে উইকেন, নারিশ মানে হচ্ছে প্রাণবন্ত করা। সব সাউন্ডই আমাদের উপর প্রভাব আছে। সাউন্ড যেটাকে বলে, শব্দ, সেটা আমরা কনসিয়াসলি বুঝি বা না বুঝি, অনেক সময় কনসিয়াসলি বুঝি না। সেটা কি করতে পারে, হয় নারিশ করবে আমাদের, অথবা আমাদেরকে উইকেন করে দিবে, দুর্বল করে দিবে। For this reason, ears are the major inroad to the corruption of the heart. অত্যন্ত বড় একটা কথা বলছেন, একটা লাইফ টাইমের রিয়েলাইজেশন, যে কান হইতে পারে অন্তরের দুশ্চরিত্র হওয়ার প্রধান রাস্তা। কর্ণের ভিতর দিয়া মর্মে পশিল, কথা আছে না? শ্রীরাধা ঘরে থাকতে পারতো না, বাঁশির ডাক শুনলে দৌড়াইয়া জঙ্গলে চলে যেত ব্যভিচারের জন্য। এগুলা কিন্তু শুধু গল্প না, এগুলা হাকিকত, এগুলা আপনার ফ্যাক্ট। তো কান হচ্ছে, আর এগুলো নিয়ে কত কত কবিরা কত আছে, মানে আপনার গান আছে, তারাই তারাই এগুলা করে, তারাই এগুলার এফেক্ট নিয়ে লিখছে, গান গাইছে। অফকোর্স নেগেটিভ করে আমাদের মতো করে চিন্তা করে নাই। তো এই এই একটা সেন্টেন্স আমার কাছে খুব কি সেন্টেন্স মনে হয়েছে, ফর দিস রিজন ইয়ার্স আর দ্য মেজর ইনরোড টু কারাপশন অফ দ্য হার্ট। অন্তরের যে কারাপশন, দুশ্চরিত্র হওয়া, দুষ্ট হওয়া, নষ্ট হওয়া, সেটার ইনরোড, সেটার রাস্তা হচ্ছে কান, অর্থাৎ কানের ভিতরে যে ঢোকে। Satan knows how to exploit this weakness in human beings. আল্লাহ এই উইকনেস দিয়ে মানুষকে তৈরি করছেন, এবং শয়তান জানে কিভাবে এটাকে এক্সপ্লয়েট করতে হবে। অফকোর্স আল্লাহর সৃষ্টির ভিতরে হিকমা আছে। লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। আপনি বলতেই পারেন যে কেয়ার লিগে তাহলে আল্লাহ আমার এরকম করে বানাইলেন, এমন করে বানাইলেই পারতেন যে আমার ভিতরে এটার এফেক্ট হবে না। না, লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। আপনাকে নিউক্লিয়ার এনার্জির জ্ঞান দেওয়া হয়েছে, আপনি চাইলে একটা পাওয়ার প্ল্যান্ট বানাইতে পারেন, সেটা যারা সারা বাংলাদেশের মানে শক্তির যোগান দেওয়া যাবে, অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জির যোগান দেওয়া যাবে, আবার সেটা দিয়ে সারা বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যাবে। আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনার ব্যাপার। লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট, এটা মনে রাখতে হবে প্রথমেই। তো এই জন্য আল্লাহ বলছেন, আবার এটা আগে উদ্ধৃত করছেন, এই আয়াতটা পড়ে আজকের জন্য আমরা শেষ করে দিব। সূরা সূরা আল ইসরা অথবা বনি ইসরাইল যেটাকে আমরা বলি, সেটার 64 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, অ্যান্ড ইনসাইট টু সেন্সলেসনেস, ব্র্যাকেটে বলছেন সেন্সলেসনেস, ইনসাইট করো, তাদেরকে উদ্রেক করো, তাদেরকে উত্তেজিত করো, কিসের দিকে, কি ব্যাপারে? সেন্সলেসনেস মানে তারা হয়ে যাবে, মহাবিষ্ট হয়ে যাবে, তাদের সেন্স থাকবে না, অচেতন হয়ে যাবে, তোমার ইসে অচেতন হয়ে যাবে, মানে আর কোনো কিছু মনে থাকবে না, তোমাকেই ফলো করবে। এই ধরনের সেন্সটা আসে, ইনসাইট টু সেন্সলেসনেস হুম এভার ইউ ক্যান অ্যামং দেম উইথ ইউর ভয়েস। এইখানে স্যাটানিক শয়তানের ভয়েস বলতে বোঝানো হয়েছে, মানে বাই এক্সটেনশন গান বাজনা বোঝানো হয়েছে, এটা আমরা আগে পড়ছি, বা তার অশ্বাস বা ইত্যাদি আর কি। যাই হোক, অ্যান্ড অ্যাসল্ট দেম উইথ ইউর হর্সেস অ্যান্ড ফুট সোলজার্স, মানে
ক্যাভেলরি এবং ইনফ্যান্ট্রি বলা হয়, মানে যখন অন্য ট্রান্সলেশনে আসছে, তাদেরকে আক্রমণ করো। অ্যান্ড বিকাম এ পার্টনার ইন দেয়ার ওয়েলথ অ্যান্ড দেয়ার চিলড্রেন অ্যান্ড প্রমিস দেম। বিকাম এ পার্টনার, তাদের সম্পদে শরিক হয়ে যাও। সম্পদে শরিক হয় কিভাবে? যখন সেই সম্পদ আল্লাহর সন্তুষ্টির বাইরে ব্যয় হয়, হারাম পথে ব্যয় হয়, হারাম পথে উপার্জিত হয়, সবকটাতে শয়তান কি হয়? আপনার পার্টনার হয়ে যায়। আর চিলড্রেনের পার্টনার হয় কিভাবে? মানে আপনার ওয়াইফ যখন, আপনার যখন দিয়াসা যেটাকে আমরা বলি, আপনি যখন দায়ুস হন, তখন আপনার আপনার দাম্পত্য সম্পর্কেও তার শেয়ার চলে আসে। আপনি যখন আল্লাহর মতো করে না চলেন, আপনি যখন দোয়া না পড়েন, প্রোটেকশনের দোয়া না পড়েন, তখন আপনার সন্তানেও তার শেয়ার চলে আসে। বা আপনার সন্তানকেও সে পজেস করে। বিকাম এ পার্টনার ইন দেয়ার ওয়েলথ অ্যান্ড দেয়ার চিলড্রেন অ্যান্ড প্রমিস দেম, এবং তাদেরকে অনেক প্রমিস দেখাও যে এইটা হবে, এইটা হবে, এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এই লটারি খেললে তুমি কোটিপতি হয়ে যাবা, ওই সুদের ইসে যদি তুমি ফিক্সড ডিপোজিট রাখো তাহলে তোমার আর কোনোদিন পয়সা ক্ষয় হবে না। হ্যাঁ, তারপর বউরে যদি অমুক ইসের কাছে পাঠাইতে পারো, কিভাবে শয়তান পার্টনার হয়? অমুক মানে বসের কাছে পাঠাইতে পারো, তাহলে তোমাকে 100 কোটি টাকার কন্ট্রাক্ট তোমার আয়না দিবে। হ্যাঁ, পার্টনার কি একভাবে হয় নাকি অনেকভাবে হয়? তারপরে আল্লাহ বলতেছেন, বাট শয়তান বা সাতান, এখানে সাতান বলছেন, সাতান ডাজ নট প্রমিস দেম এনিথিং এক্সেপ্ট ডেলিউশন। শয়তান যাদেরকে যেটা প্রমিস করে সেটা আসলে একটা বিভ্রম, মোহ, নট রিয়েলিটি, একটা ঐন্দ্রজালিক ব্যাপার বা মিথ্যা, সোজা কথা, ডেলিউশন। হ্যাঁ, তো আজকে আমরা এখানে শেষ করে দিব। আমরা খুব প্রোগ্রেস করি নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু করছি। আমার কাছে কেন জানি মনে হয় এই 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 বইটার খুব যত্ন সহকারে ওয়ান্স ফর অল পড়া উচিত, যাতে এইগুলা আমি মরে গেলে এগুলো আর্কাইভ হিসাবে থাকে আমাদের এইগুলা, এই যে আমরা যা পড়লাম শুনলাম। আর যেন সুন্দর একটা হয়, মানে এই নিয়ে অনেক কিছু মানুষ বলে, বিটস এন্ড পিসেস বলে, মিউজিক নিয়ে অনেক ধরনের কথা। কেউ কেউ একদম ঢালাভাবে মিউজিক হারাম বাস শেষ। ইয়াং একটা সোল অনেক সময় নিয়ে যদি বোঝে কেন মিউজিক হারাম, কেন এটার কি এফেক্ট কি, বিশেষ করে ইয়াং যারা আর কি, ধরেন ইন দেয়ার টিনস অথবা আর্লি 20s, তারা তো আপনার বলে দিলেন মিউজিক হারাম, বাস এই একটা কথা দিয়ে তারা তো আর এটাই করবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এটা ঘরে নিয়ে যাওয়ার কিছু, মানে যা শুনলাম সব যেন ঘরে যেতে যেতে বা সংসারে ফিরে যেতে যেতে যেন আমাদের মাথা থেকে না বের হয়ে যায়, আমরা যেন এটাকে রিয়েল লাইফে বাস্তবায়ন করি। আর নাহলে তো এইসব আপনাদের টাইম ওয়েস্ট হলো না। আপনারা সকাল থেকে এই সকালে ছুটির দিনে সকালে আমার সাথে 1 ঘন্টা কাটালেন, এই টাইমটা ওয়েস্ট হলো যদি ফল ঘরে না তুলতে পারেন, ফসল ঘরে না তুলতে পারেন। একটাই হোক, দুইটাই হোক, যেটুকু পারি আমরা। মাইক্রোফোনটা ভুলবশত অন হয়ে গেছে, এটা আমরা খেয়াল করব। আমাদের ঘর আমাদের দুর্গ, কালকে একটা হালাকায় বললাম, আমরা খুব খেয়াল করব মাইক্রোফোন এবং ক্যামেরা কিছুতেই যেন ভুলবশত অন না হয়। কারণ আপনার ঘরটা আপনার অ্যাবসলিউটলি প্রাইভেট প্রপার্টি। ওর ভিতরে কি হচ্ছে জানার কোনো রাইট বা জানার কোনো রাইট তো অন্য কারো নাই, এবং কোনো উপায় যেন না থাকে কারো। আল্লাহ রসুল এটাও বলছেন যে এই যে অনেক সময় মানুষ কি হলে বা কোনো একটা ফুটায় চোখ লাগায় দেখতে চায় ঘরের ভিতরে, কোন অন্যের ঘরের ভিতরে কি হচ্ছে, চোখ ফুটা করে দিতে বলছেন। এত প্রাইভেসির দাম ইসলামে। আপনার ঘরটা আপনার দুর্গ, সেখানে আপনার যদি একটা ক্যামেরা অন হয়ে যায় অথবা আপনার একটা মাইক্রোফোন অন হয়ে যায়, আমরা সবাই এখানে যারা আছি তারা এমন কিছু জানতে পারি যেটা খুবই অনাকাঙ্ক্ষিত বা আনওয়ান্টেড। আমরা ইনশাল্লাহ সেটা খেয়াল করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।